ধর্ষণের শিকার জুলাই শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়ার দাফন সম্পন্ন। শহীদ পরিবারের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা। এর থেকে নেক্কারজনক ঘটনা, এর থেকে লজ্জাজনক ঘটনা এই রাষ্ট্রের জন্য আর হতে পারে না। এটি আসলে রাষ্ট্রের এক ধরনের একটি ব্যর্থতা। ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করে দ্রুত নির্বাচনের তাগিদ বিএনপির। জাতীয় সনদ গড়তে ঐক্যের ডাক আলী রিয়াজের। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। দুই উপদেষ্টার এপিএস ও পিওর তদবির বাণিজ্যের তদন্তে দুদক, দুর্নীতি খুঁজতে কাজ করছেন গোয়েন্দারা, জানালেন মহাপরিচালক। মালয়েশিয়ায় কর্মী পাচারের নামে 20,000 কোটি টাকা লুটপাটের প্রতিবেদন হাইকোর্টে, রিক্রুটিং এজেন্সিকে দোষারোপ। কাশ্মীরে ফের পাক ভারত গোলাগুলি, ঝিলাম নদীর পানি ছাড়ায় বাড়ছে সংকট, সমাধানে মধ্যস্থতা করতে চায় ঢাকা। এবং কোন রকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো বিসিবির বোর্ড মিটিং। আগামী মঙ্গলবার একাধিক ইস্যুতে আবারও আলোচনা। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে রাষ্ট্র, এমন মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আহত জুলাই যোদ্ধারা বলছেন, নিরাপত্তা নিশ্চিত না হলে ফের রাজপথে নামবেন তারা। স্বৈরাচারের গুম, খুন, রাজনৈতিক নিপীড়ন, মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সর্বসাধারণের রক্তাক্ত এক অভ্যুত্থান হয় 24 জুলাইয়ে। গুলিবৃষ্টির সামনে বুক চেতিয়ে প্রাণ দিয়ে 36 জুলাইয়ের রক্ত সমুদ্রে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনার। 1,500 প্রাণ ও অর্ধলক্ষ আহতর বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে যেন বাড়ছে হতাশা, বেড়েই চলেছে খুনিদের বিচারের অপেক্ষা। সঠিক চিকিৎসার অভাবে বারবার ক্ষোভ জানাচ্ছেন আহতরা। এখনো কিন্তু আমরা মেডিকেলে সুচিকিৎসা পাচ্ছি না। আমাদের সুচিকিৎসার জন্য অনেক কিছুর বাধা হচ্ছে। যখন আমরা রিলিজ নিয়ে বাসায় যাব, আমাদের যে কোনো দুর্ঘটনা হইব না বা কোনো আওয়ামী লীগের দোষরা যে আমাদের কোনো অ্যাটাক করবে না, তার তো কোনো গ্যারান্টি নাই। শহীদ পরিবার, আহত আন্দোলনকারীরা ও তাদের পরিবারের সদস্যদেরকে নানাভাবে নির্যাতন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে পলাতক স্বৈরাচারের দোসররা। আমার মেয়ে নিরাপত্তা পায় নাই, আমার ভাইয়ের মেয়ে নিরাপত্তা পায় নাই, সেখানে আমি কিভাবে নিরাপদ? ওরা তো সুস্থ, আমি অসুস্থ, আমার নিরাপত্তা তো মোটেও নাই। শহীদ ও আহত সহযোদ্ধাদের পরিবারের নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। বড় কোনো ঘটনা ঘটে, যখন আমরা আন্দোলনে নামি, তখন আমাদের উপদেষ্টারা আমাদেরকে কি করে সান্ত্বনা দেয় যে আমরা বিচার করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন আমরা আন্দোলন থামাই দেই, তারপরে এই উপদেষ্টারা আর এই ব্যাপারে কোনো খোঁজ খবর রাখে না। ফাঁসি দেওয়া না পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের পুরা বাংলাদেশে যত ছাত্র ভাইরা আছে, জুলাইয়ে আহত শহীদের পরিবার সকলেই মাঠে নামতে বাধ্য হবে। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে দাবি করে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। লামিয়া তার বাবার কবর জিয়ারত করতে যাওয়ার সময় ধর্ষণের শিকার হয়। এর থেকে নেক্কারজনক ঘটনা, এর থেকে লজ্জাজনক ঘটনা এই রাষ্ট্রের জন্য আর হতে পারে না। এটি আসলে রাষ্ট্রের এক ধরনের একটি ব্যর্থতা। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যারা স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, শুধু তাদের পরিবার নয়, নিরাপত্তা নিশ্চিত করা হোক সবার। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়া। তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। লামিয়ার জানাজায় অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমন হত্যাকাণ্ড, আর দ্রুত এই হত্যাকাণ্ডের বিচারের দাবি করেন সার্জিস আলম। শিকদার জুবাইর হোসেনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। রোববার বাড়িতে ফেরার কথা থাকলেও এবার ফিরলেন শেষবারের মতো লাশ হয়ে। বাবার কবরের পাশেই চিরঘুমে জুলাই শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া। এর আগে রোববার সন্ধ্যা 7:30টায় পটুয়াখালীর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে লামিয়ার দ্বিতীয় জানাজায় মানুষের ঢল নামে।
পরে গ্রামের বাড়িতে বাবার কবরের পাশে দাফন করা হয় লামিয়াকে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে লামিয়ার গ্রামের বাড়িতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুল আলম রুম্মান, এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম সংঘবদ্ধ ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান তারা। এর আগে দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গ থেকে লামিয়ার মরদেহ পটুয়াখালীর গ্রামের বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। মামলা হওয়ার পর আসামিদের পক্ষ থেকে বিভিন্ন হুমকি দেয়া হচ্ছে জানিয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। গত 18 মার্চ পটুয়াখালীর পাঙ্গাশিয়ায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। পরে নিজেই বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলাও দায়ের করেন। এরপর লামিয়া সহ বিপর্যস্ত হয়ে পড়ে পুরো পরিবার। শেষমেশ শনিবার রাত 8টার দিকে বাড়িতে কেউ না থাকায় আত্মহত্যা করে এসবের সমাধান খুঁজেন লামিয়া। দেশ আইন শৃঙ্খলা বাহিনী বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা জানিয়ে চলে গেলেন পরপারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংস্কারের যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তার উপর ভিত্তি করেই সনদ তৈরির মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে গুলশানে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, দেশের মানুষের পাশাপাশি বিদেশিরাও এখন নির্বাচনের দিনক্ষণ জানতে চায়। বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থ বলেন, নির্বাচনের জন্য জনগণ তাকিয়ে আছে। স্টেবল গভর্নমেন্ট নাকি বৈদেশিক যারা আমাদের বন্ধু বান্ধব বা অন্যান্য দেশ আছে তারাও পর্যন্ত এই সরকারকে ওই সিরিয়াসলি তারা নেবে না, বিকজ আপনার টার্ম কতখানি সেটার উপর নির্ভর করে যে লং টার্ম আপনার কি হবে। তা আমার মনে হয় যে এই কালক্ষেপণ এখন না করে নির্বাচনী রোড ম্যাপটা এখন জনগণের দাবি। অনেকদিন সময় চলে গেছে, আলোচনা শেষ, আপনি এটার জন্য এক সপ্তাহ বেশি সময় রাখেন না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নই যথেষ্ট নয়, গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে আহ্বান জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার জাতীয় সংসদের এলডি হলে গণসংহতি আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গে বৈঠক করেছে কমিশন। সংস্কার প্রক্রিয়া টেকসই করতে জনগণের মতামত নেয়ার উপর গুরুত্ব দেন দল দুটির নেতারা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে ঐক্যমত্য কমিশন। নেওয়া হচ্ছে সংস্কার কমিশনগুলোর দেয়া প্রতিবেদনের ওপর রাজনৈতিক দলের মতামত বা প্রস্তাবনা, যার মধ্য দিয়ে জুলাই সনদ প্রণয়ন করবে অন্তর্বর্তী সরকার। রোববার গণসংহতি আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করে কমিশন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বে আলোচনায় অংশ নেন 7 সদস্যের প্রতিনিধি দল। শুরুতেই বক্তব্য রাখেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, রাষ্ট্রের গঠনতান্ত্রিক কাঠামো শক্তিশালী করাই কমিশনের মূল লক্ষ্য। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গণসংহতি আন্দোলনের নেতারা। সংস্কার প্রস্তাব নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন তারা। কেউ বলছে যে আগে পরের বিষয়, কিন্তু আগে বলছি যে সংবিধান এবং সংবিধান সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয়গুলো আগে করার সুযোগ নেই। এটা জনগণের ম্যান্ডেট এবং মানে একটা সংসদ ছাড়া আপনি সংবিধান বদলাতে পারবেন না। এরপর কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নেতারা। আলোচনা শেষে জানান, 166টি প্রস্তাবের মধ্যে 121টিতে একমত তারা। শুধু একটি জাতীয় সংসদ নির্বাচন এই সংবিধানের মৌলিক কাঠামো সংস্কার করতে পারে বলে আমরা মনে করি না। সেই জন্য আমরা সেই নির্বাচনটা, একটাই নির্বাচন হবে, সেই নির্বাচনটাকে আমরা বলতে চাই সংবিধান সংস্কার সভা নির্বাচন, এবং এর মধ্য দিয়ে বৃহত্তর জনগোষ্ঠীর যে ম্যান্ডেট এবং সাংবিধানিক আইনগত যে বৈধতা পাওয়ার দরকার সেটি নিশ্চিত করা যাবে। গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় দেশের ক্ষমতা কাঠামোতে বড় ধরনের সংস্কার আনা প্রয়োজন বলেও মত জেএসডির সাথে আমরা আংশিক একমত। সজল দাস, নিউজ 24, ঢাকা। এক ছাতার নিচে আসছে সব ইসলামী দল। ভোটের মাঠে নিজেদের তারা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নিউজ 24-কে জানিয়েছেন, অতীতের সকল তিক্ততা ভুলে এখন জোট গঠনের দ্বারপ্রান্তে তারা। বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চায় তার দল। মাজহারুল ইসলামের রিপোর্ট। স্বাধীনতার 54 বছরে দেশের বিদ্যমান ইসলামী দলগুলোর মধ্যে কখনোই নির্বাচনী ঐক্য লক্ষ্য করা যায়নি, বরং নানা কারণে দলগুলোতে দূরত্ব ছিল চোখে পড়ার মতো। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এবার সব তিক্ততা ভুলে এক ছাতার নিচে আসতে চায় ইসলামী দলগুলো। তথ্য বলছে, নিবন্ধিত এবং অনিবন্ধিত মিলিয়ে দেশে 70টিরও অধিক ইসলামিক দল আছে। এর মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধনপ্রাপ্ত দল 11টি। এরই মধ্যে জোট ইস্যুতে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ প্রধান ইসলামী দল একে অপরের সঙ্গে বৈঠক করেছে। সর্বশেষ 5টি ইসলামী দলের সাথে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই এবং 24 আসছে জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যকার জোট গঠনের প্রক্রিয়া সহ সমসাময়িক নানা ইস্যুতে নিউজ 24-এর মুখোমুখি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানান, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে ইসলামী দলগুলো। ইসলামী দলগুলো আমরা যদি সবাই একত্রিত হয়ে পরামর্শ ভিত্তিক ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য একটা বাক্স পাঠাতে পারি, তাহলে এটা দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণ হবে এবং মানুষের যে চিন্তা চেতনা, এটা আশা বাস্তব হবে। অতীতের সব তিক্ততাপূর্ণ সম্পর্ক পিছনে ফেলে ইসলামী দলগুলোর মধ্যে জোট কতটা সম্ভব, এমন প্রশ্নে আত্মবিশ্বাসী উত্তর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের। এখন 5ই আগস্টের পরে তাদের চিন্তার অনেক ব্যবধানতা আমরা লক্ষ্য করেছি। এখন তারাও মনে করতেছে যে আসলে ইসলামের পক্ষে একটা বাক্স গেলে জাতির জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য কল্যাণ হবে। কথা বলেন জাতীয় নির্বাচন নিয়েও, জানান প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচনের পক্ষে তার দল। যে আসলে সংস্কার না হওয়া পর্যন্ত আমরা যে লক্ষ্য এবং চিন্তা, একটা সুন্দর পরিবেশ নির্বাচনে হওয়া, এটা হওয়ার মতো পরিবেশ এখন নাই। চাঁদাবাজি বন্ধ হয় নাই, এখনো কিন্তু অন্যায় অবিচার বিভিন্ন জায়গায়, এটা কিন্তু দখলদারিত্ব এখনো বন্ধ হয় নাই। পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনটা আমরা ডিসেম্বর শব্দটা ব্যবহার করতে চাই না। দলটির আমির জানান, তারা ক্ষমতায় গেলে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে এমন প্রচারণা যারা চালায়, তাদের দ্বারাই নারীরা বেশি বৈষম্যের শিকার। নারীদের জন্যই বলেন, সর্বমহলে সর্বশ্রেণীর মানুষের জন্য, অন্য ধর্মাবলম্বীদের জন্য একমাত্র শান্তির গ্যারান্টি নীতি আদর্শ ইসলাম। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চায় জামায়াতে ইসলামী। বিষয়টি ইইউকে জানানো হয়েছে, জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার দুপুরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ তাহের। বলেন, নারীদের অধিকারের বিষয়ে অবস্থান কি তা জানতে চেয়েছে ইইউ। তাদের জানানো হয়েছে, রাজনীতিতে নারীদের অংশগ্রহণের ব্যাপারে জামায়াত উদার, তবে নারী সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবে যৌন কর্মীদের লাইসেন্স দেওয়ার পক্ষে নন তারা। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্য, বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে, আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আমরা চাই এবং প্রধানমন্ত্রীর পদে 2বারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না। ইলেকশন কমিশনের, রিফর্মস কমিশনের এই প্রস্তাবের সাথে আমরা একত্রতা পোষণ করেছি। তদবির বাণিজ্যের অভিযোগে 2 উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর দুর্নীতির খোঁজে এবার গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক। এই 2 সাবেক কর্মকর্তার বিচারের দাবিতে দুর্নীতি দমন কমিশনের সামনে অবস্থান নেয় বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তারে দুদক চেয়ারম্যানকে 15 দিনের আলটিমেটাম দেয় সংগঠনটি। জুলাই আগস্ট আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শেখ হাসিনার স্বৈরাচার সরকার পতনে ভূমিকা রাখায় দেশের ছাত্র সমাজের মাঝে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন।
পরে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হলে সেখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পান সজীব ভুইয়া। তবে এরপরই নানা বিতর্কে জড়িয়ে পড়েন এই উপদেষ্টা। সর্বশেষ তার সদ্য সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দুর্নীতি ও তদবির বাণিজ্যের অভিযোগ প্রকাশ্যে এলে দেশজুড়ে বেশ আলোচনার জন্ম দেয়। একই অভিযোগ ওঠে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আরেক উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধেও। রোববার দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদ্বয়ের এই দুই সাবেক কর্মকর্তার বিচারের দাবিতে মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে সংস্থাটির সেগুনবাগিচা কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তার করতে 15 দিনের আলটিমেটাম দেয় সংগঠনটি। উপদেষ্টা পরিষদে যে উপদেষ্টারা রয়েছেন তাদের পিএস এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, নতুন দরবেশের উদ্ভব ঘটছে, এখনো পর্যন্ত তাদের আমরা গ্রেপ্তার দেখছি না। আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি 15 দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। পরে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান, গণমাধ্যমে আসা দুই উপদেষ্টার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। এই যে বিষয়টা আপনারা উপস্থাপন করেছেন এই বিষয়ে আমাদের নজরে এসেছে এবং আমরা এই বিষয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন। দুর্নীতি দমন কমিশন এই জাতীয় যে কোনো ধরনের অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আছে। এদিন 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ 1 আসনের সাবেক এমপি কাজিমুদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া এনআইডি নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক সুলতানুজ্জামান মোহাম্মদ সাহেল উদ্দিনের এনআইডি ব্লক করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই সিন্ধু উপনদীর ঝিলামের পানি ছেড়ে দিয়েছে ভারত, আর তাতে বন্যার কবলে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের একাংশ। এতে দিল্লির উপর ফের ক্ষোভ ছেড়েছে ইসলামাবাদ। বিশ্লেষকরা বলছেন, চলমান উত্তেজনা দুদেশের যুদ্ধে রূপ নিলে তা হবে বড় ধরনের বোকামি। পেহেলগামে জঙ্গি হামলার পর থেকে থমথমে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। তৎপরতা বেড়েছে সেনাদের, আতঙ্কে স্থানীয়রা। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন প্রায় 200 মানুষ। সন্দেহভাজন জঙ্গিদের ঘরবাড়িও গুড়িয়ে দিচ্ছে ভারতের সেনারা। অভিযানে বেসামরিক ও জঙ্গিদের এক চোখে না দেখার আহ্বান জানিয়েছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। চলমান উত্তেজনায় আরো ঘি ঢেলেছে ভারত। পূর্ব ঘোষণা ছাড়াই সিন্ধুর উপনদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে দেশটি, আর তাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের একাংশে। এমন পরিস্থিতিতে ভারতকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দিয়েছেন কঠোর বার্তা। পাল্টাপাল্টি দুদেশের নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বাড়ছেই। তৃতীয় দিনের মতো রোববারও দুই দেশের সেনাবাহিনী কাশ্মীর সীমান্তে গোলাগুলি করেছে, এমন খবর বের হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, দুদেশের চলমান উত্তেজনা উদ্বেগজনক। পরিস্থিতি যদি যুদ্ধে করায় তাহলে তা হবে বড় ধরনের বোকামি। They are both trying to match each other in terms দুই দেশের পক্ষ থেকে পরস্পরের বিরুদ্ধে এই প্রতিক্রিয়া দেখানোর কারণ হলো জনগণকে নিজের শক্তি বোঝাতে চায় তারা। এটি একটি যুদ্ধের বাগ্মিতা, যা যুদ্ধে জড়ালে দীর্ঘমেয়াদে তাদের কোনো লাভ হবে না। war action would be very, very cautious, I would say. দুদেশের উত্তেজনা কমাতে মধ্যস্থতার আগ্রহ দেখিয়েছে ইরান। এই প্রস্তাবকে পাকিস্তান স্বাগত জানালেও এখনো সাড়া দেয়নি ভারত। আফরিন মৌ, নিউজ 24। কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তান আলোচনা চাইলে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকতে চায় বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের পক্ষে ঢাকা। দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অন্তত 20,000 কোটি টাকা লোপাটের ঘটনায় হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সরকার। রিপোর্টে 17,777 জন
কর্মী মালয়েশিয়ায় না যেতে পারার জন্য রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়েছে। তবে রিপোর্ট পূর্ণাঙ্গ না হওয়ায় 27 আগস্ট পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মালয়েশিয়া যাওয়ার টিকিট না পেয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়েছিলেন হাজার হাজার যাত্রী। ভিসা ও ছাড়পত্র থাকলেও টিকিট সংকটে স্বপ্নভঙ্গ প্রায় 30,000 বাংলাদেশি কর্মীর। 31 মে 2024 বিমানবন্দরে অপেক্ষারতদের সেদিনের কান্নার রোল ছুঁয়ে যায় বাংলাদেশের হৃদয়। আর এ ঘটনায় আদালতে রিট হলে ঘটনার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেন আদালত। যার প্রেক্ষিতে মালয়েশিয়ায় 20,000 কোটি টাকার ঘটনার রিপোর্ট হাইকোর্টে দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। রিপোর্টে 17,777 জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারায় রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, যেসব কর্মী সব টাকা পরিশোধ এবং ভিসা পাওয়ার পরও যেতে পারেনি তার সব দায় রিক্রুটিং এজেন্সিগুলোর। 17,777 জন যেটা সরকার আজকে রিপোর্ট দিয়েছে, সেখানে দেখা যায় যে তাদের সকল কিছু রেডি থাকা সত্ত্বেও তারা মালয়েশিয়ায় যেতে পারে নাই। এই দায় দায়িত্ব সম্পূর্ণ রিক্রুটিং এজেন্সির উপরে বর্তায় বলে এই রিপোর্টে প্রতীয়মান হয়। তবে এরই মধ্যে এজেন্সিগুলো কোনো ক্ষতিপূরণ দিয়েছে কিনা কিংবা দিলে তা কত শতাংশ এসব তথ্য প্রতিবেদনে না থাকায় 27 আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ। যারা ভুক্তভোগী আছে তো তাদেরকে পাঠিয়েছে কিনা অথবা না পাঠালে তাদের টাকাগুলো ফেরত দিয়েছে কিনা এবং রিক্রুটিং এজেন্সি যেগুলো দায়বদ্ধ তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সুনির্দিষ্টভাবে আগামী 27 আগস্ট রিপোর্ট দিতে বলা হয়েছে। গত বছর মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর সামনে আনে গণমাধ্যম। তৎকালীন সরকারের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় 30,000 শ্রমিকের জীবন নষ্ট করে 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইউরোপে রপ্তানি খরচ কমেছে শতকরা 37% আর যুক্তরাজ্য কমেছে শতকরা 13%। রবিবার সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট উদ্বোধনের সময় এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ওসমানী বিমানবন্দর থেকে এই প্রথম 7 টন গার্মেন্টস পণ্য নিয়ে স্পেন উড়াল দিয়েছে একটি ফ্লাইট। এটি চালু হওয়ায় ইউরোপে পণ্য রপ্তানিতে বৃহত্তর সিলেট অঞ্চলের জন্য একটি নতুন যুগের সূচনা হলো। আন্তর্জাতিক প্রসঙ্গ, উৎসবের আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। কানাডার ভ্যাঙ্কুভার শহরে ফিলিপিনো উৎসবে হঠাৎই মানুষের উপর উঠিয়ে দেয় গাড়ি। এতে ঘটনাস্থলেই নিহত হন বেশ কয়েকজন, আহত হন আরও অনেকে। এ ঘটনায় ঘাতক চালককে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী সহ অন্যান্য দলের নেতাকর্মীরা। নতুন কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো বিসিবির বোর্ড মিটিং। 29 এপ্রিল আবারও পরিচালকদের নিয়ে সভায় বসবেন ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। রোববার সভায় আলোচনা হয়েছে অডিট ও এফডিআর এর অর্থ স্থানান্তরের বিষয়টি নিয়ে। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসায় মঙ্গলবারও নতুন করে বৈঠক হবে। এর আগে গত 24 মার্চ বোর্ড মিটিং বসে। তবে তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়লে ফারুক আহমেদের বর্তমান কার্যনির্বাহী কমিটির 19তম সভাটি স্থগিত করা হয়। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কাল মাঠে নামবে টাইগাররা। ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচানোই একমাত্র লক্ষ্য জানিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। এ ম্যাচে ওপেনার হিসেবে দীর্ঘদিন পর মাঠে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। অন্যদিকে 23 বছর পর জিম্বাবুয়ের সামনে বাংলাদেশকে হোয়াইট ওয়াশের সুযোগ। আর এই ছিল নিউজ 24 সংবাদে। সবাইকে ধন্যবাদ।